দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে কথা বলি যারা গুমের শিকার হয়ে আছেন, যাদের অপেক্ষায় তাদের পরিবার সদস্যরা, সেই সব ভুক্তভোগী মানুষদের সাথে আমরা কথা বলি দীর্ঘদিন ধরে যারা হত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কথা বলছেন। আমরা সেই সব মানবাধিকার কর্মীদের সাথে কথা বলি। আজকে আমরা আমাদের স্টুডিওতে স্বাগত জানিয়েছি মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরউদ্দিন এলানকে। জনাব নাসিরউদ্দিন এলান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। আমরা এমন একজন মানুষকে আজকে স্বাগত জানিয়েছি যিনি শেখ হাসিনার আমলে ভিন্ন মত পোষণ করার কারণে সেই সরকারের নানা অপরাধ এবং দুর্নীতি এবং অত্যাচারের প্রতিবাদের কারণে যিনি আয়নাঘরে বন্দী ছিলেন, নির্যাতনের শিকার হয়েছেন। আমরা তাদের একজন, তার নাম রেজওয়ানুল হক শোভন। শোভন ভাই, আপনাকেও আমাদের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আপনি কেন শেখ হাসিনা সরকারের রোষানলে পড়েছিলেন, তার বাহিনীর টার্গেটে কেন পরিণত হয়েছিলেন, কি করেছিলেন আপনি? ধন্যবাদ শফিক ভাই। যে জিনিসটা, এটা বলতে গেলে একটু পিছনের ইতিহাস টানতে হয়। মূলত শেখ হাসিনা যখন সেই 2011-12 থেকে তারও একটু আগে যাই, যখন বিডিআর হত্যাকাণ্ড তৈরি করলো, তখন থেকে আমাদের মনের মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হলো। এবং এটার কোনো আসলে দৃশ্যমান কোনো বিচার আমরা দেখি নাই। যেটা দেখতেছিলাম সেটা আসলে মিডিয়া ট্রায়াল বা তৈরি একটা ট্রায়াল, যে কোনোভাবেই হোক তারা সেটা করে, যেটা আমাদেরকে মনে রাগ তৈরি করছিল। আমরা যেটা নিয়ে অনলাইনে প্রথম সোচ্চার হই, অনলাইনে 2011-12 দিকে আমি ব্লগে লেখালেখি শুরু করি। এরপরে ফেসবুকে আসলাম। ফেসবুকে এসে আমরা জেড ফোর্স সাইবার ট্রুপার দিয়ে প্রথম তার প্রতিবাদ শুরু করি। এবং সেখানে তৈরি করার সময় আমরা এই হাসিনা সরকারের রোষানলে প্রথম পড়ি। তখনও আইন এত কঠোর হয়নি, কিন্তু 2016-র দিকে তারা আস্তে আস্তে এই আইনটাকে আরও কঠোর করে নিল এবং সেটাকে তখন ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করে। আগের আইনটাকেই তারা আরও কঠিনভাবে নিয়ে আসে। এরপরে যেটা হলো 2018-তে, আপনারা জানেন এর মধ্যে বেগম খালেদা জিয়াকে একটা সাজানো মামলায়, যে মামলায় টাকা তছরুপের দায়ে তার 10 বছর সাজা হয়ে যায়। আসলে তখন কেউ কোনো কথা বলতে পারতো না। আমরা যেটা চেষ্টা করতেছিলাম, ওই সব ডকুমেন্ট, বিভিন্ন পেপার পত্রিকার ডকুমেন্ট, বিভিন্ন লোকজনের লেখা টাকা বিভিন্ন জায়গায় যা আছে সব এক করে একটা সংকলনের মতো, আসলে এটাকে বইও বলা যাবে না, সংকলন, একটা বই আকারে একটা সংকলন করতে চাচ্ছিলাম। আমাদের কোনো ব্যক্তিগতই নাই। কোর্টের যে ওনার যে বক্তব্যগুলি দিয়েছিল সেই বক্তব্যগুলি এক করে একটা সংকলন করছি। এটা করার পরে 2018-তে আমরা যখন বইটা প্রকাশ করার পরে আগস্ট মাসে রাজন এবং ইভান, এই দুজন বইটা নিয়ে যখন সিলেট থেকে প্রকাশ করে ঢাকা আসে, রাজন আর ইভানকে উঠাই নেওয়া যাওয়ার পরে আমি এটা টিভিতে দেখি। আমি তখন জব করছিলাম, আমি একজন পেট্রোলিয়াম জিওলজিস্ট। বেসিক্যালি আমার এক্সপার্টিস হলো সাগরের নিচ থেকে তেল গ্যাস উঠানোর ব্যাপারে। আমি একটা বিদেশি কোম্পানিতে জব করি। পেট্রোবাংলা তখন আমার ওই কোম্পানিকে হায়ার করায়। আমরা পেট্রোবাংলার সাথে কাজ করতেছিলাম, আমি ওখান থেকে পালাইয়া চলে আসি। তো চলে আসার পরে ওরা যেটা করে আমাকে, আমি চলে আসার পরে আমি পালাইয়া যাই, কারণ আমার নামে তখন ছাপাখানা প্রকাশনা মামলায়, ছাপাখানা প্রকাশনা একটা মামলা করে দেয়, যেটার মধ্যে রাজন, ইভান, আমি, ওয়াসিম নামে আরেকজন আছে, এই 4 জন, শিপন মোল্লা, 5 জন আমরা আসামি করার পরে তারপরে 29শে আগস্ট তারা যে কোনোভাবে হোক মোবাইল ট্র্যাক করে। আই বিলিভ এটা মোবাইল ট্র্যাক করে, কারণ আমি পালাইছিলাম আমার কাজিনের বাসায়, সেখান থেকে আমাকে উঠায় নিয়ে আসে মোহাম্মদপুর, দ্যাটস কারেক্ট, ওটা আমার কাজিনের বাসা মোহাম্মদপুরে। আমি ছিলাম 29 আগস্ট সকাল 5টার সময়, ঘুমাইছিলাম। 8-10 জন লোক ঘরের মধ্যে ঢোকে, আমি হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুমে আমাকে ওঠো, উঠলাম,
দেখলাম 6-7 জন লোক আর আমার রুমের মধ্যে, বাইরে দেখি রুম থেকে আমাকে নিয়ে বাইরে আসার পরে দেখি আরও 4-5 জন লোক, তার মধ্যে এরা বসে আছে। তো ওইখান থেকে আমাকে প্রথম উঠায় নেয়। বেসিক্যালি আপনার যে প্রশ্নটা ছিল কেন আমরা রোশানলে পড়ছি, রোশানলটা আমরাই প্রথম এর প্রতিবাদটা, যেটা রাজনৈতিকভাবে যা হয়েছিল, কিন্তু আমরা কিন্তু ওইভাবে রাজনৈতিকভাবে কোনো পদবীর অধিকারী না, কিন্তু আমাদের নিজের মানসিকতা, নিজের নৈতিকতা থেকে আমরা চেষ্টা করতেছিলাম হাসিনাকে প্রতিবাদ করার জন্য। আচ্ছা, এই যে জুলভার্ন খ্যাত যে আমাদের হুমায়ুন কবির, তিনিও কি আপনাদের সাথে একই গ্রুপে লেখালেখি করতেন? ওয়েল, জুলবান ভাই আমাদের সিনিয়র ভাই, উনি কিশোর মুক্তিযোদ্ধা, একই গ্রুপে উনি ব্লগার ছিলেন, ব্লগে লেখালেখি করতো, পরে ফেসবুকে একই গ্রুপে লেখালেখি করতো। তারপরে ফশিউল আলম ভাই, এক্স্যাক্টলি, ফসি হলো একই কারণে, লেখালেখি করার কারণে তাকে উঠায় নিয়ে আসছে, যে গত সপ্তাহে আপনাদের এখানে আসছিল সম্ভবত। জি। তারপরে ভোর 5টার সময় আপনার বোনের বাসায় তারা হানা দেয়। এক্স্যাক্টলি, হানা দেওয়ার পরে আমি একটু ঘটনা তাহলে একটু বলি। তাহলে ঘটনা, যখন আমাকে হানা দিয়ে আমাকে উঠালো, আমার মাও ছিল আমার সাথে ওই মুহূর্তে, আমার ওয়াইফ, আমার বাচ্চারা তখন বরিশালে আমার শ্বশুর বাসায় ছিল, আমার মা, আমি আমার কাজিনের বাসায় ছিলাম, আমার নিজের বাসার শাহিনবাগে, ও বাসায় থাকতেছিলাম না, কাজিনের বাসায় থাকার পরে ওরা যখন আসে, আসার পর আমাকে উঠে যখন সামনের রুমে নেয়, আমার মাও ঘুম থেকে উঠে খুব স্বাভাবিকভাবে কান্নাকাটি করার পরে আমার বোন তখন প্রেগন্যান্ট, বাচ্চা হবে। আমি খুব ভয়ে ছিলাম এই ধরনের একটা সিচুয়েশন, হঠাৎ করে সিভিলে 8-10 জন লোক রুমের মধ্যে ঢুকে ঘরের মধ্যে একটা আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করছে, তো কি না কি হয়। তো আম্মা তখন, ওর মধ্যে একটা লোক ডাইনিং টেবিলে বসে খুব মনোযোগ দিয়ে ইউটিউব দেখতেছিল, আমি পাশে দাঁড়ায় দেখতেছিলাম, আর তারা ঘরদোর তছনছ করতেছিল, একজন ল্যাপটপ নিয়ে গেল, আরেকজন মোবাইল নিয়ে গেল, আরেকজন বলতেছিল আরেকটা মোবাইল কই, আমার 2টা মোবাইল ছিল, ওই মোবাইলটা আমি ভয়ে সরাই রাখছিলাম, ওই মোবাইলটা বাইর করে দিতে বলতেছিল, সামহাও এটাও বাইর করে দিলাম। ইন দ্য মিন টাইমে দেখলাম এই করতেছে, তো আম্মা এসে ওই যে লিডার ধরনের যে লোকটা আছে তাকে বলতেছে, বাবা আপনারা কারা? তো উনি খুব খুব সুন্দরভাবে কথা বলে, খুব মৃদুভাষী, এই লোক যে এত ভয়ঙ্কর আপনি কথা বললে বুঝতে পারবেন না, এবং খুব আমি মহিউদ্দিন ফারুকী, আপনি চিন্তা করবেন না, ওকে একটু আমরা নিয়ে যাব, আবার ফেরত দিয়ে আসবো। তো আমি আসলে রাজনৈতিক ফ্যামিলির লোক না, এবং রাজনৈতিক লেখালেখি করতাম, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, হালকা রাজনীতিও করছি, কিন্তু এই ধরনের পরিস্থিতিতে আমি আসলে অভ্যস্ত ছিলাম না, কখনোই ছিলাম না। চাকরি করছি আমি 1 মাস বাইরে থেকে, 1 মাস দেশে থেকে, এইভাবেই আমি চাকরি করতেছি। তো উনি যখন বলতেছিল যে ফেরত দেবে, আমিও খুব আশাবাদী হয়তো কথা বলার জন্য নেবে, আবার ফেরত দিয়ে যাবে, কিন্তু ব্যাপারটা যে এতখানি নিয়ে যাবে এটা আর বুঝিনি। তো ওনারা, মহিউদ্দিন ফারুকী, আমি র্যাব থেকে আসছি, র্যাব 10 থেকে, আমরা একদম পরিষ্কারভাবে এসে বললো, সে খুব কনফিডেন্ট, তার সাথে আর যারা আসলো তারা খোঁজাখুঁজি এই সেই করার পরে, তো ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি, শুভম তোমার কী কী লাগবে সেগুলি নিয়ে নাও, খুব জরুরি কিছু, আর ওষুধ কিছু থাকলে নিয়ে নাও। তো আমি একটা ইসের মধ্যে আমার টুথপেস্ট ব্রাশ নিয়ে, একটা প্লাস্টিকের স্যান্ডেল, একটা জিন্স, একটা গেঞ্জি পরে তাদের সাথে বের হয়েছি। বের হওয়ার পরে বাসা থেকে একটু সামনে কিছু দূর আগাইলেই দেখি যে 2টো গাড়ি দাঁড়ানো, একটা মাইক্রোবাস আর একটা পিছনে আর একটা গাড়ি দাঁড়ানো। মাইক্রোবাসের পিছনের সিটে আমার বসতে বললো। তো ওইখানে একটু মজার ব্যাপার করছে, আমি যখন পিছনের সিটে যাই, ওয়াসিম ইফতেখার নামে আমাদের সাথে আরেকজন আছে, হঠাৎ, আমার তখন কোনো ইটি ছিল না, যে হঠাৎ করে বলতেছে যে সালাম আলাইকুম ভাই। তা আমি ওইখানে গাড়ির মধ্যে কে আমার সালাম দেবে, তাকায় দেখি পাশে ওয়াসিম। তো আমি বললাম তোমাকেও নিয়ে আসছে? বললো জি ভাই নিয়ে আসছে। তো ইনফ্যাক্ট তখন ভালো লাগছে, যদিও ওই রকম অবস্থায় ভালো লাগার কিছু না, কিন্তু মানে একটা আশা যে অন্তত আমার একজন পরিচিত আছে, আপনি তখন মনের মধ্যে, তখন আপনি, এটা সাইকোলজিক্যাল ব্যাপার, মনের মধ্যে একটু সাহস পাবেন। ওখান থেকে ওরা ইসে নিয়ে আসতে যখন ইসে নিয়ে আসে, আর র্যাব 10-এর ওইখানে বিভিন্ন রাস্তা তখনও চোখ আটকায় নাই, যখন এই গাড়ি ইসে, এটা কিন্তু আপনার টিন্টেড গ্লাস ছিল, তো খুব ক্লিয়ার দেখা যায় না, বাট ফাঁকে যে মহিউদ্দিন বসছিল, সিগারেট খাচ্ছিল, মোবাইলে কথা বলতেছিল, ও যখন কাজটা একটু নামানো তখন একটু ফাঁক দিয়ে দেখতে পাচ্ছিলাম যে একটু এটা হলো গিয়ে আপনার হাইকোর্টের ওই জায়গাতে একটু দেখা যাচ্ছে, এইসব দেখা যাচ্ছে, সামহাও খুব বেশি ক্লিয়ার না। এক পর্যায়ে একটা রাস্তার, এইটা সম্ভবত হানি ফ্লাইওভারটা আছে, ওই পাশ দিয়ে রাস্তা, বা ওইটা ওভারটেক, আমি অনুমানে বলতেছি, ওইখান থেকে যখন নিয়ে আসছে ওরা পিছন চোখটা বেঁধে দিল, চোখটা বেঁধে যখন এই করলো, ভিতরে ঢুকাই ফেলছে, একটা রুমের মধ্যে ঢুকাইছে আমাকে আর ওয়াসিমকে। ঢুকানোর পর চোখ খুলে দিয়েছে, দুজনকে নাস্তাও দিল, নাস্তাও করলাম। রুমটা একটা ছোট একটা রুম,
তো নাস্তা করার পরে ডিম রুটি এগুলি দেওয়ার পরে 15 মিনিট পরে ওয়াসিমকে এসে একজন সেপাই বলতেছে আপনি আসেন। তো আসার আগে ওর চোখ, এটা ফার্স্টে ওকে নিয়ে যাচ্ছে আমরা দুজন, চোখটা বেঁধে, এবং চোখ বাঁধা কি আপনার একটা গামছা দিয়া চোখ বাঁধবে, এদিক থেকে নিচ থেকে আপনার টিস্যু পেপার ঢুকাবে, উপর থেকে টিস্যু পেপার ঢুকাবে, হাত দুইটা আর কি যে হ্যান্ডকাপ মেরে দেবে, হ্যান্ডকাপও লাগাই দিল। এটা ওয়াসিমকে আর কি যে, কারণ আমি নাস্তা করতেছিলাম তো ওয়াসিমকে এই অবস্থায় নিয়ে গেছে। এটার ঘন্টা এক দেড় প্রায় আমি তখন আর কি কোনো সেন্স টেন্স, ওয়াসিমের সাথে তো এখানে কথাবার্তাও খুব একটা হয়নি, হয়েছে কিনা আমার খেয়ালও নেই। 15-20 মিনিট সময় পেয়েছিলাম, কথা বলার ইচ্ছে ছিল না। ওকে নিয়ে গেছে, ঘন্টা দেড়েক পরে আমাকে বলে আপনি আসেন। আপনি না, একটা ইসে, হ্যাঁ একটা সেপাই আসে, আপনি কি আসেন। ওই একই অবস্থা, আমার চোখটাও বাঁধলো। ওই যে চোখ বাঁধা শুরু হয়েছে, ধরে নিতে পারে না। নেক্সট 14 দিন ওদের সাথে ছিলাম তো, লাস্টের দিন শুধু চোখটা, লাস্টে যখন বের হয় 14 দিনের দিন, তার আগ পর্যন্ত চোখ বাঁধা হয়েছিল, হাতে হ্যান্ডকাপও ছিল, এবং শুধু খাওয়ার সময় আর টয়লেটে ঢোকার পরে এই চোখটা আর হাতটা খুলে দিত আমাকে ঘন্টাখানেক পরে। প্লিজ আমরা একটু নাসিরুদ্দিন এলান ভাই, এই যে এই গল্পগুলি আমাদের পরিচিত কিনা, মানে আপনারা তো মানবাধিকার নিয়ে কাজ করছেন, মানে কতটা পরিচিত সবার ক্ষেত্রে? কি একই স্টাইলে একইভাবে তুলে নেয়ার গল্প, চোখ বেঁধে দেয়া, তারপর নির্যাতন, জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন শুরু, মানে ভুক্তভোগীরা কি বলে আপনাদের কাছে? এই গত 15 বছরে এই ল এনফোর্সিং এজেন্সির যে সমস্ত গুমের ঘটনা ঘটেছে, এগুলি সবগুলি চিত্র ঠিক একই রকম। বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া, চোখ বেঁধে নেওয়া এবং তাদের উপর নির্যাতন করা, এটা ছিল খুব কমন একটা জিনিস। আমি এই পর্যন্ত যতগুলি ভিকটিম তাদের সাথে কথা বলেছি, কেউ এর বাইরে বলে নাই, সবাই একই রকম। যে ভাই বললেন যেটা, সেটা ঠিক একই রকম। এবং ঠিক এই 15 বছরে নট অনলি র্যাব, এখানে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার, পুলিশ, ডিবিরও অনেক এখানে ছিল। এরা এভাবেই ভিন্ন মতলম্বী রাজনৈতিক কর্মীদেরকে বাসা থেকে তুলে এবং ফ্যামিলির সামনে থেকে, তাদের ভীত সন্ত্রস্ত পরিবার, বাচ্চাদের সামনে থেকে, ওনার ক্ষেত্রে হয়তো বাইরে নিয়ে চোখ বেঁধেছে, অনেকেরই ওই ভিতরেই ফ্যামিলির সামনে, এবং অনেককে এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার কারণে তাদেরকে ওখানে নির্যাতনও করা হয়েছে। হ্যাঁ, পরিচয় জানার কারণে, হ্যাঁ, যে আপনারা কারা, এইটাই জানতে চাওয়ায়। এবং আরেকটা জিনিস হলো যে র্যাবের আমি কতগুলি ফ্যাক্ট দেখেছি, সেটার মধ্যে সাদা পোশাকে অধিকাংশই, বেশ কিছু গুমের ঘটনায় তারা কিন্তু একেবারে সশরীরে পোশাকেই উপস্থিত হয়েছে। তো এটা একেবারেই মানে অনেকগুলি আমার জানা আছে। যেটা লেটেস্ট বলতে গত বছরের অগাস্টের 29 তারিখ রহমতুল্লাহ নামে একজনকে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয়। এবং ইন্টারেস্টিং যে ফুল টিম র্যাবের, তারা পোশাক পরা এবং সাদা পোশাকে, গাড়ি ও র্যাবের লেখা, এবং তাদের সেখানে ইনফরমার হিসাবে যারা ছিল তারা লোকাল আওয়ামী লীগের নেতা। ওই ছেলেটাকে তুলে নিয়ে যাওয়ার পরে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা অনেক প্রেস কনফারেন্স করলাম, আমার ফ্যামিলি অনেক প্রেস কনফারেন্স করলো। ওর মা একরকম অর্ধ উন্মাদের মতো অবস্থা, কারণ ওর মার সামনে থেকে এই ছেলেটাকে তুলে নেওয়া হয়েছিল। তার অসুস্থ ছিল ওদিন, ওই রহমতুল্লাহ, তার জ্বর ছিল প্রচণ্ড। মা বলতেছিল, বাবা আমার ছেলেটাকে এই অসুস্থ অবস্থায় নিও না, কিন্তু ওই মায়ের আকুতিও না, মায়ের সামনে টেনে হিসেবে ছেলেটাকে চোখ বেঁধে নিয়ে যায়। এবং এটা কোনো খোঁজ ছিল না। হঠাৎ করে মাসখানেক হতে পারে এরকম, ওর ফ্যামিলি থেকে আমাদের ফোন করলো যে ভারতের কলকাতার একটা জেলে থেকে ওই রহমতুল্লাহ ফোন করেছে ফ্যামিলিকে ফোন করেছে যে আমাকে এখানে ফেলে দেওয়া হয়েছে এবং আমাকে আটক করে জেলে দেওয়া হয়েছে, এবং সে জেলে আছে এখনও, তার 6 মাসের কারাদণ্ড হয়েছে কি এরকম। বেশ কয়েকদিনই সে এই যোগাযোগ করেছিল, এরপরে আর করতে পারেনি।
তবে আমরা একটা ধারণা করি যে সম্ভবত সে বেঁচে আছে, কিন্তু তাকে তো বাংলাদেশে পাওয়া গেল না, ভারতে পাওয়া গেল। অথচ নীল আমাদের আইন Law enforcing শৃঙ্খলা agency। রক্ষাকারী বাহিনী, জি, এবং কিন্তু তাকে পাওয়া গেল ভারতে, ভারতে পাশের দেশে। এবং এরকম ইনস্টিটিউট আরও আছে, তো এরকম অভিজ্ঞতা তো আরও আছে। আপনার সালাউদ্দিন আহমেদ, সালাউদ্দিন সাহেব, ফরহাদ মোজার সাহেবকেও নিয়ে যেতে চেয়েছিল, এখানে কাউন্টার হওয়ায় সেটা পারে নাই। এবং আমার ধারণা যে অনেককেই ওখানে নিয়ে হত্যা করা হয়েছে। আর কোনো, আমার ধারণা আর কি, এটা আমি জানি না, মনে হয়, কারণ এটা একটা মনে হইতেছিল যে একটা এই হাসিনার রেজিমের সময় এদের সাথে একটা অঘোষিত একটা আদান প্রদান ছিল, যে বাংলাদেশে যারা বিরোধী রাজনৈতিক নেতা, বিরোধী রাজনৈতিক কর্মী, ভিন্ন মতাবলম্বী, তাদেরকে ধরবা, আমাদের এখানে ফালাই দিবা, আমরা কি করি দেখব না। এটা একটা মনে হয় ছিল একটা, যে আনফর্চুনেটলি উনি ভাগ্যবান, ওনাকে হয়তো উনি বেরিয়ে আসতে পেরেছে। আমরা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরাও ভাগ্যবান যে আমাদের নিয়ে ওদের ইন্ডিয়াতে ফেলে দেয় নাই। শুনছিলাম যে আপনাকে কোনো এক ভোরবেলা উঠিয়ে নিয়ে যাওয়া হলো, র্যাব 10-এ আপনাকে নিয়ে গেল, নাস্তা খাওয়ালো, আপনার সাথে আরেকজন ভিকটিম ছিলেন ওয়াসিম ইফতেখার, তাকে আপনার চোখের সামনে থেকে চোখ বেঁধে নিয়ে গেল, তারপরে আপনার পালা আসলো। সেই মুহূর্তটা কিভাবে মানে অতিবাহিত করতে বাধ্য হলেন, কেমন ছিল সেই সময়টা? মানুষের কিছু কিছু অনুভূতি আছে যেগুলি আসলে বর্ণনা করা যায় না। এখন আপনার প্রথম সন্তান, বিয়ের মুহূর্ত, এটাও আমার জন্য ওইরকম একটা পরিস্থিতি। ওইটা একটা আনন্দের পরিস্থিতি, এটা একটা বিভীষিকার পরিস্থিতি, যে পরিস্থিতি আমি আসলে আমি আমি প্রথমবার বললাম, আরও বলবো, আবারও বলবো, আমার শত্রুরও যেন এই ধরনের অভিজ্ঞতা কখনো না হয়। আমার সবচেয়ে ঘোরতর শত্রু। আসেন তো, কেন এটা বলতেছি সেটা একটু আপনাকে বলি। চোখটা আটকায় 2 হাত পিছন দিয়ে 2 হাত ধরে আমাকে একটা এরকম এদিক এদিক করে করে একটা রুমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বসালো, আমি রুমের মধ্যে একটা চেয়ারে বসতে দিল, আসসালামু আলাইকুম দিলাম। তো একজন পাশ থেকে বলতেছে, ও মা, এ তো দেখি বিসিএসের ভাইভাতেতে আসছে। আমি একটু আমার স্বাভাবিকভাবে আমি ইসলাম দিছি আর কি, যে চোখ তো বাঁধা, হাত বাঁধা। এনিও এইসব বলতে বলতে একজনে বলতেছে যে নাম কি, হ্যান ত্যান, এই বলতে বলতেই আরও কী কী জানি জিজ্ঞেস করছে। করার পরে হঠাৎ করে বলতেছে যে শোভন, কেমন আছো? আমি বললাম জি ভালো। এইরকম একটা কিছু বলার পরে ত্রাম করে প্রথম একটা চর শুরু করলো। সে চর অল্প স্বল্প চর না আর কি, ওই মাপা চর, এবং ওই চর যদি একটু এদিক ওদিক পড়ে, আপনার মনে করেন ওদের হিসাব করা আর কি, যে কান টান পচে যাবে আর কি, এরকম জানি কাজ শুনলাম যে কানের মধ্যে ডিস্টার্ব হয়ে গেছে। তো আমার ওরকম হয়নি, নিচে পড়ে গেছি। ফশিউল আলমের কানে প্রবলেম। হ্যাঁ, ফসিউলের সম্ভবত। তো নিচে পড়ে গেছি। নিচে পড়ে যাওয়ার পরে তারপরে মনে করেন উঠে বসে আবার আর এক চর, এই পাশে পড়লাম। তো পড়ার পরে এরপরে শুরু করলো আর কি টর্চার মানে হলো গিয়া পায়ের উপরে পাড়ানো লাঠি, এরকম দিয়ে এই করা, মোটা লাঠি, সম্ভবত গজার কাঠের অথবা ব্যাত, কিছু দেখার তো কোনো উপায় নাই আর কি, যে এই করতেছি। আর সাইকোলজিক্যালি আপনি যখন দেখতে পারতেছেন না কোন দিক দিয়ে কী আসতেছে, এবং হাতটা তো আটকানো, এটা হচ্ছে আপনার যদি হাত বন্ধ থাকে আপনি এদিক ওদিক কী করতে পারেন, কিন্তু ইচ্ছা মতো পিটাচ্ছে আর কি। এটা পিটান তো হলো, এক পর্যায়ে উঠাইয়া বসালো, বসানোর পরে মানে কোনো কিছু জিজ্ঞাসাবাদ নাই এর মধ্যে, আর কোনো জিজ্ঞাসাবাদ মানে নাই। আপনার অন্যায়টা কি, আপনি কি অপরাধ করেছেন। এরপরে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। ফার্স্টে আপনাকে দিয়ে আপনার মেন্টালিটি ভেঙে দেওয়া হয়, এটা হলো গিয়া সাইকোলজিক্যাল। এরপর উঠাইয়া দিয়া কার সাথে পরিচয় আছে, একে চিনি কিনা, অনলাইনে ওকে চিনি কিনা। তো এই ধরনের মাইর খাওয়ার পরে কেউ আর কি, আমার ধারণা চোর ডাকাতও আর কি বলতে পারবে না যে যেটা মিথ্যা সেরকম। তো যারে চিনতেছে, হ্যাঁ একে চিনি ওকে চিনি। তারেক রহমান কত টাকা দিছে, তারেক রহমানের সাথে আমার জীবনে কোনো দিন কথা হয় না, এবং সে আমাকে চেনারও কথা না এইরকম। তারপরে বেসিক্যালি ওই সময় আমাদের শহীদুল ইসলাম বাবুল, কৃষক দলের, চিনতে পারেন হয়তো, শহীদুল ইসলাম বাবুল ভাই, উনি সেই তো এই 2018, ওর সাথে যোগাযোগ এখনও, তার সাথে পার্সোনালি যোগাযোগ আছে আমাদের সাথে। ও কি করছে, এই বলতেছে।
আর মনে করেন ফাঁকে ফাঁকে মারতেছে, এক পর্যায়ে বলতেছে যে এই হাত দিয়ে লিখছো না, এই হাত নষ্ট করে দেবো। বলার পরে আপনার লোহার এরকম লোহার এরকম লাঠি এরকম মোটা আঙ্গুলের মধ্যে এইভাবে ঢুকাই দিছে। ঢুকাই দিয়ে ওই ছোটোকালে স্কুলে যখন পড়া পারতাম না, স্যারেরা যখন পেন্সিল ঢুকাই দিয়ে চাপ দিত, এইটা হলো মোটা গজাল, এরকম করে জোরে করতেছে, চাপ দিতেছে বা বাড়ি মারতেছে। তো বেসিক্যালি ওই বেশ কিছুদিন, বেশ কয়েক মাস জেলখানায় যাওয়ার পরে আমি হাত নাড়াতে পারতাম না, পরে ওষুধ টষুধ খেয়েই করছে। এই গেল হুমায়ুন ভাইকেও, অর্থাৎ জুলভান যিনি, তাকেও কিন্তু সেম কায়দায় নির্যাতন করে। আমাদের নির্যাতনটা করাই হয়েছে একটা মাত্র কারণে, অনলাইনটাকে শেষ করে দাও। ওই সময় জাতীয়তাবাদ অনলাইনটার কারণ আমরা, ওরা জানে আমরা বাইরে কিছু গল্প করব, এই ভয়ে জানি কেউ না করে আর কি, আর কোনো লেখালেখি না করে। বেসিক্যালি ওরা সাকসেসফুল। এরপরে সব স্ক্যাটার্ড হয়ে গেল, পালায়া গেল। আচ্ছা, আমি একটু আরও কিছু বলার আছে, সেটা যাই। এক পর্যায়ে আমার মারতে হবে, মারার জন্য আলহামদুল মজা করতেছে আর কি, আপনারা মজা করেন না, আলহামদুল ছোড়া পারো, জি পারি, আচ্ছা বলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন। যা তখন কাঁপতেছে আর বলতেছে, এখন তো যেভাবে বলতেছে ডেলিভারিটা ওইভাবে না, বাংলা পড়ো, জি না পারে না, পারো না কেন, এই কইরা কতক্ষণ হাঁটুর উপরে বাড়ি দিল। এরপরে একজন ও পারে, ও আলহামদুলিল্লাহ রবিল আলমিন, এই আর কি কত বড় সে হুজুর মানুষ, বাংলা পড়তেছে, আমি এক একটা আয়াতের বাংলা করতেছে, পায়ের উপরে এই পায়ে একটা বাড়ি দিচ্ছে, আবার ওইটা আর একটা পরের আয়াত বলতেছে, এইখানে একটা বাড়ি দিচ্ছে। সোজা কথা, এগুলি কোনো ইস্যু না, ইস্যু হলো আপনাকে মারতে হবে, এই জন্য মারছে। এইটা তো গেল প্রথম দিনের। এরপরে ধৈর্য নিয়ে ফালাই দিচ্ছে রুমের মধ্যে, ওই ধৈর্য টানতে টানতে নিয়ে রেখে দিচ্ছে। এরপরে যেগুলি হতো রুটিনলি মাইর কেমন ইচ্ছা, আমি 4 দিন না 5 দিন এরকম, আমি 2 সপ্তাহের মধ্যে এইরকম মাইর খেয়েছে, সন্ধ্যার সময় উঠাই নিয়ে। তো ম্যাক্সিমাম খারাপ যেটা হয়েছে ইসের পিটানগুলি খুবই কানে, এইখানে আপনার ক্লিপ পরায়, ক্লিপ পরানোর পরে পায়ের নিচে খরমের মধ্যে আবার গজাল লোহা আছে না, গজাল লোহা ভোতা, খুব সুচালো না, এইরকম পায়ের নিচে এইভাবে আপনার তালুর উপরে পড়বে আপনি। সুতরাং পাড়াটা যখন দেবেন, আপনার তালুটার এখান থেকে গজালটাই করবে। তো আপনাকে যখন কারেন্টের শকটা দেবে, আপনি জানি না আপনি শক খাইছেন কিনা, এরকম একটা ঝিম করে একটা ধাক্কা খাইলে ওইটা পায়ের নিচে যে বাড়ি দেয়, আবার পায়ের নিচ থেকেও আপনি করতে পারতেছেন না, তখন উল্টা দিকে বাড়ি দেয়। এগুলি করে আপনার নিউরোলজিক্যাল সমস্যা, মেন্টাল। তো এই টর্চারগুলি আমরা সহ্য করছি, কিসের জন্য করছি তা জানেন আর কি, যে স্রেফ আরেকটা মত, আরেকটা আর কি, যে এই জিয়াউর রহমান, আপনি কি করেন, জিয়াউর রহমান পাকিস্তানের চর ছিল, একজনই হওয়ার পরে এইসব কথাবার্তার প্রতিবাদ করার জন্য একটা পর্যায়ে তো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু লেখার মতো প্রথম থেকে লিখছি না যে তা না, ইচ্ছা মতো ও মিথ্যা কথা বলতে, হাসিনা মিথ্যা কথা বলতে, একটা মিথ্যা কথা বলতে, আমরা সেটাকে ধরে নিয়ে এসে প্রমাণ করে দিতাম। আচ্ছা, আমার টর্চারের কথা বাদ দিয়ে আসল টর্চারের কথা কেউ বলে না, যেটা আর কি ভুলে যায়। বেসিক্যালি টর্চার হয় কারা জানেন? ফ্যামিলি। এই যে এইসের সুমন ভাইয়ের, যার মায়ের ডাকের এই যে তুলিয়াপাড়া, ওর মা কাঁদে। আমার মা তখন 72-73 বছরের বুড়ো বয়স্ক, এখন তো 76-77 হয়ে গেছে। এখান থেকে রিক্সা করে সেই ওই যাত্রাবাড়ি যেত, অমুক জায়গায় যেত। আমার বউ 2বার পাগল হয়ে 2বার মনে করেন সুইসাইড করতে গেছিলো, অলমোস্ট পাগল হয়ে গেছিলো, খাওয়া দাওয়া বন্ধ করে দিছিল। আমার ছেলে আর কি পাগলের মতো খুঁজতো। এগুলি হয়েছে গিয়া তারা সবচেয়ে, এবং আরও সবচেয়ে বাজে ব্যাপার হলো গিয়া, আপনার যে পরিচিত লোকগুলি আছে না, আশেপাশে যত আত্মীয় স্বজন বন্ধুবান্ধব, কেউ আপনার সাথে যোগাযোগ করবে না। এটার জন্য আমি তাদেরকে খুব বেশি যে দোষ দেবো তাও না, কারণ যোগাযোগ করলেই আর কি ট্র্যাক করে আপনাকে আপনার জীবনটা ধ্বংস করে, মানে একটা কানেকশন খুঁজবে এবং তাদের উপরে একটা টর্চার চালাবে খুব স্বাভাবিকভাবে। এইটাই হাসিনার আর কি টার্গেট ছিল, যে এদেরকে এক করে দেওয়া, ওই ফ্যামিলিটাকে দাও, যেটা উত্তর কোরিয়ায় হয় আর কি, একজন অন্যায় করলে টোটাল ফ্যামিলি সহই করতো। আমরা কি এলান ভাই, এই যে মানে এদের উপরে যে পাশবিকতা, যে ভয়ঙ্কর নির্যাতন, এই নির্যাতন না করে এদেরকে তো নর্মাল মামলা দিয়েও তাদেরকে কারাগারে রাখা যেত, ভয় দেখানো যেত। এত ভয়ঙ্কর নির্যাতন, এত পাশবিকতা চালানোর কারণটা কি বোঝানো এটা? এটা হচ্ছে নর্মালি আপনি একটা শাসন ব্যবস্থার মধ্যে যদি থাকেন, সেটা একটা ভিন্ন জিনিস। সেটাতে একজনকে যদি কোনো সরকার বা রাষ্ট্রের বিরুদ্ধে যদি কোনো সেরকম কোনো ইয়ে থাকে, সেটা একটা নর্মাল প্রসেসিংয়ের আইনের মধ্যে দিয়ে চলতে পারে। কিন্তু আপনি একটা ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যে আপনি এটা আশা করতে পারেন না। এবং হাসিনার পুরো ফ্যাসিস্ট রেজিমের সময় আপনি সব কিছুই এইভাবে হয়েছে, এবং প্রত্যেকটা জিনিসই প্রমাণ করে যে একটা বিকৃত মন মানসিকতা। যে সমস্ত ল এনফোর্সিং এজেন্সির সদস্যরা এই ধরনের কাজে লিপ্ত ছিল, আপনি জানেন যে এক্সট্রাজুডিশিয়াল কিলিং, আপনি যেটা জানেন যে কক্সবাজারে যেটা, যে ফোনে
তার ওয়াইফ সন্তান স্ত্রী ওয়াইফরা সন্তান শুনছিল যে তাদের বাবাকে তার স্ত্রী শুনছিল তার স্বামীকে হত্যা করা হচ্ছে এবং গুলির আওয়াজ শুনলো। এটা এই ধরনের মানসিকতা কিন্তু পুরো রেজিমটার মধ্যে ছিল। ওই রেজিমটার লিডারশিপ হতে শুরু করে একটা গ্রাসরুট পর্যন্ত এদের বিকৃত মনমানসিকতা এবং এইটা এক ধরনের মানুষের উপর যে নিপীড়ন, যে নির্যাতন আমি অনেক শুনেছি। উনি যে বলল উনি 2x উনি ছিল, চোখ বাঁধা ছিল। আমি জানি যে 6 মাস একটা ছেলে, ছাত্র দলেরই ছেলে, 6 মাস সে শুধু খাওয়া আর বাথরুমে যাওয়ার সময় চোখ বাঁধা। এবং আরও অনেকেই ছিল যাদেরকে এরকম বছর পরে ছেড়ে দেওয়া হয়েছে, পুরো বছরটাই তাদের চোখ বাঁধা ছিল। আরমানের চোখ নষ্ট হয়ে গেল, চোখ বাঁধা ছিল ব্যারিস্টার আরমান। এক্স্যাক্টলি। এই 8 বছর ছিল। আচ্ছা, আপনি ভাবতে পারেন মাইকেল চাকমা 5 বছর। আপনারা এগুলি বুঝতে পারবেন না এটার সিচুয়েশনটা। আমরা অনুভব করতে পারি, আমরা একটু আপনাদেরকে টাচ করতে পারি যে কি ঘটেছিল আপনাদের জীবনে। এটা জরুরি জানা, এই জাতির জানা জরুরি। এই জাতির জানা জরুরি এই জন্য যে আমি মাঝে মাঝে দেখি যে ফেসবুকে বা বিভিন্ন ইয়েতে যারা ফার্স্ট রেজিমকে নিয়ে আলোচনা করে, তাদেরকে করে, মানে অ্যাকোমোডেট করে, তাদেরকে সমর্থন করে, তাদের জানা উচিত যে হোয়াট হ্যাপেন লাস্ট 15 years। সুমন ভাই, এটা তো ঠিক, এই যে আপনারা যে এত নির্যাতনের ভেতর দিয়ে আসলেন, আপনার মতো অসংখ্য মানুষ নির্যাতন ভোগ করলো, আবার এখনো অসংখ্য মানুষ কিন্তু গুমের শিকার। আজকে 10 বছর, 12 বছর, 13 বছর হয়ে গেল, সেই ফ্যামিলিগুলি অপেক্ষা করছে। কিন্তু দেরিতে হলেও তো র্যাব মহাপরিচালক স্বীকার করলেন যে র্যাবে কিন্তু আয়নাগর ছিল এবং আছে। তো এলান ভাই, আমরা একটু র্যাবের ডিজির বক্তব্যটা একটু শুনে আসি যে উনি আসলে কি দায় স্বীকার করলেন এবং কি করবেন বলে এই যারা নির্যাতনের শিকার শোভন ভাইদের উদ্দেশ্যে কি বললেন আমরা একটু শুনি। র্যাবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, গুম, খুন, তারপরে আপনার অপহরণ, এই ধরনের বেশ কিছু অভিযোগ আমাদের প্রতি আছে। তা আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে র্যাব সৃষ্টির পর আজ পর্যন্ত যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবেই আমরা এই দায় থেকে মুক্ত হতে পারবো না। র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব, এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। জি শোভন ভাই, দায় এবং দায়িত্ব স্বীকার করলেন র্যাব মহাপরিচালক। আপনি মহিউদ্দিন ফারুকীর কথা বলছিলেন, যিনি র্যাব 10-এ দায়িত্ব পালন করেছেন, পরবর্তীতে র্যাব 2-এ দায়িত্ব পালন করেছেন। কারেক্ট। তো মহিউদ্দিন ফারুকীকে কি আপনি দেখেছিলেন? কেন তাকে দায়ী করছেন? দায়ী কেন করব না বলেন? ও তো আমাকে যখন মোহাম্মদপুর থেকে উঠায় নিয়ে আসে, সে তার পরিষ্কার পরিচয় দিয়েছে আমি মহিউদ্দিন ফারুকী র্যাব 10 থেকে আসছি, খুব সুন্দরভাবে বলছে। তো ওইটুকুই তাকে আমি দেখছি, এর আগে পরে আর আমি ডাইরেক্টলি দেখি না। হ্যাঁ, আরেকবার তার ভয়েসটা, ওই যে
14 দিন আগে ভয়েস করছে, আবার যেদিনকে আমাদেরকে পুলিশে হ্যান্ড ওভার করে সেদিনকে আবার আমার চোখ তো বাধাই, ওর রুমে নিয়ে গেছে আমাকে পুলিশে নেওয়ার আগে চোখ বেঁধে, তার আগে আমার চোখ বেঁধে আমার আর ওয়াসিমকে ওই রাতে একসাথে রাখছিল, ওই ছবি টবি তুলছে একসাথে। পরদিন সকালে যখন আমাদেরকে পুলিশে দেয় তখন ওর রুমে নিয়ে যায় এবং চোখ বেঁধে ওর কাছে নেওয়ার পর আমাকে বলতেছে এই মহিউদ্দিন, কারণ আমি ওর ভয়েস মুখস্থ, ওর ভয়েস আমার মনে থাকবে, ওর চেহারাটাও আর কি এখন আবার দেখতে দেখতে মনে হয়েছে, বাট ওইটা তো এক নজর দেখছিলাম। আমাকে বলছিল শোভন, আমি বলছিলাম জি, তোমাকে তো এখানে কোনো অত্যাচার করা হয়নি। অত্যাচার কি, তুমি তো এখানে খারাপ কিছুতে ছিলে না। আমি বললাম জি না, খারাপ কিছুতে ছিলাম না। তোমার তার মানে ওটা বলতে বাধ্য হয়েছেন? সে অবশ্যই, আমি বলতে, সে তারপরের বক্তব্য ছিল তুমি যদি বাইরে যে এইখানে কি হয়েছে এগুলি বলো তাহলে আবার তোমাকে নিয়ে আসবো, কোনো রকম কোনো কোর্টে সংবাদ সম্মেলন বা কোনো জায়গায় যদি কিছু বলো আবার নিয়ে আসবো, সেইবার কিন্তু এইভাবে তোমাকে ছাড়বো না। বললাম জি না স্যার, কিছুই হয়নি আমার, আমি ভালো আছি, আমি বলে আসছি ওইখানে। এখন যদি আপনি আমাকে বলেন যে ওইখানে বলে আসছে এইখানে, আপনি সিচুয়েশনটা চিন্তা করলে তো খুব স্বাভাবিকভাবেই বুঝতে পারতেছেন আমাকে যা বলতে বলা হবে আমি তখন ওইখান থেকে বের হয়ে আসার জন্য আমি বলে আসছি আমার এখানে কোনো টর্চার হয় নাই, কিছুই হয় নাই মহিউদ্দিনের সামনে। এবং তারপরে আমি স্বীকারও করি না, আমার ফ্যামিলি একটা মানসিক ট্রমার মধ্যে গেছে। আমি 2টা বছর মানসিক ট্রমা, আমার পাশ দিয়ে কোনো মাইক্রোবাস গেলে আমি লাফ দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেছি, বাসার সামনে থেকে আমার 4 তলায় বাসা, গাড়ি গেলে আমি দৌড়ে ব্যালকনিতে যাই দেখছি আমার বাসার সামনে গাড়িটা দাঁড়াচ্ছে কিনা, এই ধরনের মেন্টাল ট্রমার মধ্যে আমি কাটাইছি। তো মহিউদ্দিন ফারুকীকে আপনি দায় দিচ্ছেন এবং দায়ের, কিন্তু মহিউদ্দিন ফারুকের কি আমি বিচার চাবো না? 100 বার চাবো। একই সাথে আমরা বের হয়ে আসছি, যাদের ফ্যামিলির লোকগুলি হারাইছে তাদের জন্য কি রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই? তাদেরকে কি বিভিন্ন কম্পেনসেট করার কোনো উপায় থাকবে না? অবশ্যই দিতে হবে। এলান, নাসিরউদ্দিন এলান, শোভন তার যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তুলে ধরলো এবং র্যাব মহাপরিচালক স্বীকার করলেন যে তাদের আয়নাঘর ছিল, আছে, এবং তিনি বলেছেন যে র্যাব হত্যাকাণ্ড ঘটিয়েছে, নারায়ণগঞ্জের 7 মার্ডার সহ এই হত্যাকাণ্ডগুলি র্যাব ঘটিয়েছে। সেই ক্ষেত্রে র্যাবের ডিজির এটা কি তার ব্যক্তিগত কোনো মতামত, নাকি সত্যি সত্যি তারা অনুতপ্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, যাদেরকে র্যাব তুলে নিয়ে গেছে, যারা এখনো ফিরে আসেনি, তাহলে তাদেরকে কে ফেরত দিবে? র্যাব ফেরত দিবে নাকি সরকার ফেরত দিবে? আচ্ছা, আমি একটা স্ট্যাটিস্টিক বলি, আপনি বুঝতে পারবেন। সেটা হলো 2009 থেকে 2024 এর জুন পর্যন্ত 206 এইরকম একটা ফিগার তারা ডিসঅ্যাপিয়ার করেছে। এটা অফিসিয়ালি, মানে ডকুমেন্টেড আমাদের কাছে। এর বাইরে আমার ধারণা ব্যাপক সংখ্যক আছে যেই ঘটনাগুলি আমরা জানতে পারি নাই। কারণ হলো যে গ্রামে গঞ্জে যেই ঘটনা হয়েছে সেগুলি ফ্যামিলিগুলিকে নেওয়ার পরই বলা হয় যে যদি নিশ্চুপ থাকো তাইলে কোনো সমস্যা হবে না, পেয়ে যাব, আর যদি কথা বলো তাইলে ওরে করে ফেলবো, শেষ করে ফেলবো। এইরকম একটা সিচুয়েশনে বহু ফ্যামিলি আপনার কথাই বলে না এখনও তারা। এইটার একটা 5ই আগস্টের পরে এই যে গুম সংক্রান্ত যে কমিশনটা হইল, আমাদের ফিগার ছিল 800 টু 1000-এর মধ্যে, এদের কিন্তু প্রায় 2-এর কাছাকাছি চলে গেছে। তো ওই ফ্যামিলি কিন্তু আসছে এখন। তারা অর্থ হলো যে আমাদের যে ডকুমেন্টেড 206 এটার থেকে অনেক বেশি, কয়েক গুণ মনে হয় আমার। একেবারে এখন তো এক্স্যাক্টলি বলতে পারবো না। এটা যারা গুম সংক্রান্ত কমিশন যখন এটা পাবলিশ করবে রিপোর্টটা, তখন আমরা যদি স্পেশালি র্যাব কতটা করেছে তখন আমরা আমাদের সাথে মিলাইলে আমরা বুঝতে পারবো যে কী ধরনের। আমার ধারণা যে গুম সংক্রান্ত কমিশনের বাইরেও আরও আছে, যারা আরও আছে। আমি জানি যে অনেকে এখনো অভিযোগও করেনি। এক্স্যাক্টলি আমার এই অনুষ্ঠানে এসেছে, তাদের ভিতরেও অনেকে আছে যে অভিযোগ করেনি। এটা আমি বলি আপনাকে, এটা হইল ধরেন উনি যেটা বললো, যেটা যে আলোচনা, যে চর্চার বা এটা তারা একটা ভয়ের সংস্কৃতি যে চালু করা। উনি যেটা বললো যে এই পরে উনি আর এখানে অ্যাক্টিভ হওয়ার, উনি ট্রমার মধ্যেই ছিল। 2 বছর
উনি 2 বছর, উনি ছিল 14 দিন। কিন্তু আপনি ভাবতে পারেন যারা 8 বছর, 5 বছর, 2 বছর, 1 বছর, তাদের কি অবস্থাটা? আমি এরকম একজন ভিকটিম জানি যে 15 বছর পরে আসছে। সে আগে যা ছিল এখন তা নাই। সে এখন তার মেজাজ অনেক হয়ে গেছে, উগ্র খিটখিটে হয়ে গেছে, এবং সে অনেক জিনিস সহ্য করতে পারে না, অনেক আওয়াজ সহ্য করতে পারে না। তার এই ট্রমাটা কিন্তু সে কাটিয়ে উঠতে পারবে কিনা ভবিষ্যতে সেটা এখনও বোঝা যাচ্ছে না। অর্থাৎ আপনি সমাজে যে ক্ষতটা তৈরি করলেন আপনার এই রেজিমেতে, এই ক্ষত তার তো 2 বছর তার জীবন থেকে চলে গেছে, সেটা একটা জিনিস। তার ভিতরে যে সমস্যাটা তৈরি করলেন এটার থেকে সে বেরিয়ে আসতে পারবে কিনা জানা নেই। তো এই জিনিসটা আপনি যদি পৃথিবীর ইতিহাসের ফ্যাসিস্টদের কর্মকাণ্ডগুলি দেখেন, তো এই প্রবণতাটা ব্যাপকভাবে ছিল, এবং সব দেশেই যারা ফ্যাসিজম কায়েম করেছিল তারা এই সমাজের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সঞ্চার করে সেই জনগোষ্ঠীকে দাবিয়ে রেখে শাসন করার চেষ্টা করেছে। এবং জি, র্যাব মহাপরিচালক তো আপনারা যারা ভিকটিম আছেন আপনাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন, এবং আপনার যার বিরুদ্ধে অভিযোগ, যার নেতৃত্বে আপনাকে গুম করা হয়েছিল, অপহরণ করা হয়েছিল এবং বিনা কারণে আপনাকে 14 দিন বন্দি রেখে নির্যাতন করা হয়েছে, আপনার পরিবারের সাথে আপনাকে যোগাযোগ করতে দেয়া হয়নি, সেই ব্যক্তি মহিউদ্দিন ফারুকী তিনিও এখন বিচারের মুখোমুখি। র্যাব মহাপরিচালক এবং ফারুকী দুই ঘটনায় আপনি কি বলবেন? এখানে ছোট্ট একটা ব্যাপার আছে। মহিউদ্দিন ফারুকী কি ব্যক্তিগত কারণে আমাকে তুলে নিয়ে গেছিল? না, একটা রাষ্ট্রযন্ত্রের অংশ হিসাবে সে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। মহিউদ্দিন ফারুকী একটা মধ্যম সারির একটা অংশ। এর উপরে কি ছিল না কেউ যারা এই জিনিসটা তৈরি করছে? কেউ প্ল্যানিং করছে, প্ল্যানিং করে আমাদেরকে যে মারতে হবে ওরা এক্সিকিউট করছে। তার উপরে যারা ছিল তারা কোথায়? র্যাব মহাপরিচালককে ধন্যবাদ, সে এটা স্বীকার নেওয়ার জন্য। একটু একটা অন্যায় করে স্বীকার করে নেওয়া আর কি, সেটার জন্য ক্ষমা প্রার্থনা করার জন্য কিন্তু সাহস লাগে, সৎ সাহস লাগে, সেটা ওনার আছে এবং সেটার জন্য ওনাকে ধন্যবাদ। এটাই মনুষ্যত্ব। কিন্তু এইটার অন্য সাইডে যারা আমাদেরকে মানে কি ভিন্ন মতকে একটা রাষ্ট্রে পুরা 15টা বছর অন্ধকারে রাখছে, তারা কোথায়? তাদেরকে শুধু তো স্বীকার করলে হবে না, ওখান থেকে রুটটাকে উঠাই নিয়ে আসতে হবে। মহিউদ্দিন ফারুকের বিচার হলেই কি সব শেষে হয়ে যাবে? না, আমি সেটা মনে করি না। জিয়াও তো আইনের মুখোমুখি। অফকোর্স জিয়া আইনের মুখোমুখি। জিয়াও একটা জিয়া হয়তো মহিউদ্দিনের থেকে আরেক সারি উপরে, কিন্তু তার আগে জেনারেল তারেক কোথায়? এইটাকে কারা করছে? শুধু কি আমাদের দেশের লোকজন করছে, না বাইরের লোকজন এর সাথে জড়িত? সেইটাকে কমিশন করে সবার সামনে পরিষ্কারভাবে বলতে হবে যে রাষ্ট্র এই ঘটনাগুলি ঘটাইছে, এদের ইন্ধনে এরা কাজ করছে। আমার মা এখনও ট্রমার মধ্যে থাকে। আমি যে আপনার সাথে কথা বলতেছি সে আতঙ্কিত হয়ে টিভির মধ্যে তাকায় আছে যে এরপরে আবার উঠায় নেয় যায় কিনা। এটা কে? এখন তো সেই বাংলাদেশ নেই। ট্রমা আলাদা জিনিস। ওই বাংলাদেশের কথা আপনি আমার 76 বছর মাকে বুঝাতে পারবেন না, আমার ওয়াইফকে বুঝাতে পারবেন না। তারা খুব সাধারণ মানুষ, তারা এখনও হইলে হাসিনা আবার কালকে চলে আসবে এইরকম একটা ভয় সবসময় তাদের, যে ভয় তারা ঢুকাইয়া দিছে। যারা গুমের শিকার আমাদের মতো তারা এখনও আসে না, অনেকে যায় না, আসে না। কেন আসে না? হাসিনা বোধহয় আবার আসলো, বা আওয়ামী লীগ আবার আসলে তো মাইরা ফেলাবে। তারা এগুলি ভয় পাচ্ছে। এই ভীতিটা আপনি কাটাতে পারবেন না। এই যে পরিস্থিতি, এইটা কি র্যাব মহাপরিচালকের একার ক্ষমা প্রার্থনায় হবে? প্রশ্নই আসে না। আমি যখন 2টা সপ্তাহ মাটির মধ্যে এরকম নিচের মধ্যে পড়েছিলাম, খালি গায়ে, আমার মাথার নিচে শুধু স্যান্ডেল দিয়ে আমি 2টা সপ্তাহ পড়েছিলাম, 2 সপ্তাহ পরে আমাকে একটা কম্বল দিচ্ছে। আমি শুধু তখন চিন্তা করছি, এটা হয়তো শুনলে হয়তো মনে হবে যে পলিটিক্যাল কথা না, আমি শুধু চিন্তা করছি খালেদা জিয়ার মতো একটা বৃদ্ধা মহিলা এইরকম যদি, তখন সেও জেলে ছিল, যে এর সাথে যদি একটা কনফাইন্ড স্পেসে একটা জায়গায় একটা পুরানো জেলখানার মধ্যে থাকতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ, মইরা তখন আমার চিন্তা হয়েছিল নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা। তারেক রহমানকে যে পরিমাণ মারা হয়েছে, লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে, হয়েছে, বুঝলাম তারেক রহমান অনেক অন্যায় করছে, অনেক যেগুলি আওয়ামী লীগের প্রোপাগান্ডা, কদ্দুর সত্যি কদ্দুর মিথ্যা ভিন্ন ব্যাপার, কিন্তু তার উপরে তো অমানবিক টর্চার হয়েছে। আপনি যতই করেন, আপনি এটা খুন করে আসলেও আপনার গায়ে হাত দেওয়ার মতো
কোনো জায়গায় লেখা নাই যে রাষ্ট্রের কোনো অধিকার আছে। যতক্ষণ না বিচার না হবে, বিচার হইলেও আপনার গায়ে হাত দিতে পারবে না, আপনার ফাঁসি হবে, জেল হবে, হবে, আপনার গায়ে হাত দেওয়ার মতো অধিকার, নির্যাতন করার অধিকার পৃথিবীর কোনো দেশে কোনো কনস্টিটিউশনে নাই। সেই জিনিসগুলি করে আমাদেরকে যে ক্ষতিটা করে দেওয়া হয়েছে, এই ক্ষতির বিচারটা কিভাবে হবে, এটা রেমেডি কি হবে? আমরা তো এত সহজে স্বাভাবিক জীবনে, আমি 5টা বছর চাকরি পাইনি, আমি খেয়ে না খেয়ে আসি ছিলাম, কেউ খোঁজ নিতে পারে নাই, এত সহজে কি সেটার প্রতি হবে? এক র্যাব মহাপরিচালক বললেই কি হবে? রাষ্ট্রের প্রতিটা আপনার বিচার ব্যবস্থা থেকে কি বলছে আর কি যে তারা দিনের পর দিন আমাকে পিডব্লিউ দিত, তারা আমাকে আপনার কি বলে রিমান্ডের জন্য আবেদন করলে সেইটা কোনো বিচারক কি সেইটাকে প্রোটেস্ট করছে? যদি না করে, আজকে যারা বিচার আছে তারা র্যাব মহাপরিচালকের মতো তাদের সৎসাহস আসুক, তারাও বলুক আমরা ভুল করছি, বাকিরা কি সবাই ধোয়া তুলসী পাতা? আই ডোন্ট বিলিভ। জি, যারা এখনো গুমের শিকার হয়ে আছে তাদেরকে ফেরত দেবে কে? তাদের তথ্যটা কে দিবে? যেহেতু র্যাব মহাপরিচালক স্বীকার করেছেন যে গুম হয়েছে, আয়নাঘর ছিল, আয়নাঘর আছে, গুম ইনকোয়ারি কমিশনের রিকোয়েস্টের ভিত্তিতে আয়নাঘর ডেস্ট্রয় হয়নি বা আয়নাঘরের কোনো পরিবর্তন করা হয়নি, তাহলে কি এখন এই স্বীকারোক্তির ভিতর দিয়ে যারা এখনো অপেক্ষা করছে তাদের স্বজনদের জন্য, মানে তাদের স্বজনদের ফিরে পাওয়ার উপায়টা কি? এটা গুম সংক্রান্ত কমিশন তারা যেই ইনভেস্টিগেশন করেছে, এবং আমি যতটুকু জানি আর কি, তারা চেষ্টা করেছে যে অন্তত পারপিটেটরকে এটা শনাক্ত করা। এবং আপনি যদি উনি যেই কথাগুলি বলছিল যে আসলে যে ফারুকি, জিয়াউল হাসান, এরপরে কারা, আমার তো মনে হয় এই গুমের এই নির্দেশটা একেবারে সর্বোচ্চ উপর থেকে এসছে। এবং সর্বোচ্চ বলতে কি বোঝায়? আমি সর্বোচ্চ বলতে একদম যিনি ক্ষমতায় ছিলেন এতদিন, 15 বছর যিনি হিটলারের মতো বাংলাদেশ শাসন করেছেন, ওই জায়গার থেকেই এই সমস্ত, কারণ তারেকের কথা বলেছে যে ম্যানেজার জেনারেল, সে তো রিলেটিভ ছিল, এবং এইটা একরকম এই যে এই অর্ডারগুলি ওইভাবেই হয়তো থ্রু পাস হয়েছে। এই সমস্ত উনি একটা বই লেখলেন, এই বইটা কার কাছে খুব খারাপ লাগতে পারে আপনারা বুঝতেই পারছেন, এবং সেই নির্দেশগুলি সেভাবে আসছে। এবং নট অনলি তার ব্যাপারে, এরকম আমি অনেকেই জানি যারা একটু জাস্ট ফেসবুকে একটু লেখালেখির কারণে তাদেরকে উঠায় নিয়ে আসা হয়েছে, এবং অনেকে ফেরতও আসেনি। যে জাস্ট আপনি যদি ধারণা করেন যে এগুলি ওয়াচ করার জন্য যে ল এনফোর্সিং এজেন্সির যে টিমটা ছিল, ওরা এগুলি ট্র্যাক করত, এবং তারপরেই এই সমস্তগুলি আমি যতটুকু জানি আমি বলছি, এবং এই সমস্ত ফাইলগুলি চলে যেত উপরের লেভেলে, এবং তারাই ডিসাইড করতো এখান থেকে কারে উঠানোর দরকার আছে, এবং সেইভাবেই সিগন্যাল দেওয়া হইতো। ওরা যারা ফারুকি, জিয়াউল বা আরও নিচের লেভেলের যারা র্যাফ, ডিভি, ডিজেফাই, এটা যার যেমন সুবিধা মতো ভাগ করে দেওয়া তাদেরকে করতো, উঠায় নিত। এবং আপনি জানেন না, একটা ব্যাপক সংখ্যক লোককে তুলে নেওয়া হয়েছিল আপনার জঙ্গি নাম দিয়ে। এবং এই যে রহমতুল্লাহর কথা বললাম, সেও একজন ধার্মিক লোক ছিল। তো এরকম বহু যে জঙ্গি নাটক সাজানোর কথা আপনারা শুনেছেন না, তো এইটা একটা পার্ট যে এরকম তারা, এবং এরকম যে গুম হওয়া লোকগুলিও অনেক সময় এই বিভিন্ন বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনাও আছে, যে ওদেরকে উঠাই নেওয়ার পরে ওই বন্দিশালায় রাখা হইতো, জাস্ট পরবর্তীতে তাদেরকে ওই ব্লাস্টে, যে এরা বিভিন্ন জায়গায় প্ল্যানিং করতেছিল ওই বোম্বিং করার জন্য, বিভিন্ন পরিকল্পনা, নাশকতার পরিকল্পনা, তাদের সাথে আইন প্রয়োগকারী সংস্থার মুখোমুখি সংঘর্ষ, তারা নিজেরা বোম ব্লাস্ট করে সুইসাইড করেছে। এরকম আপনি একটা নাটকই বলতে পারেন, পুরা 15 ইয়ার্স একটা মানে পরিকল্পিতভাবে জনগণের উপর এই নিপীড়ন নির্যাতনের নাটক মঞ্চস্থ করে তাদের উপর করা হয়েছে। আপনি যদি শহীদুল হক, যে এখন জেলে আছে, ওনার বইটা আমি পড়েছি, সাবেক আইজি,
ওনার বইয়ের মধ্যে একটা জায়গায় লেখা আছে যে জঙ্গি নাটক কিভাবে হয়েছিল, উনি নিজেই লিখছে। শেখ হাসিনা তাকে বলল যে তুমি আমার বাসার সামনে পাশেই তোমাকে এই নাটক সাজাতে হবে। এক্স্যাক্টলি। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে না, সর্বোচ্চ পর্যায়ের এটা ইনফর্ম ছিল, চেইন ছিল। এখন আমরা একটু এই প্রসঙ্গে যাই যে আপনি তো পুলিশ সংস্কার কমিশনের সদস্য। পুলিশের বিরুদ্ধে যেমন গণহত্যার অভিযোগ আছে, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে, র্যাব সদস্যদের বিরুদ্ধেও আছে। পুলিশের বিরুদ্ধেও কিন্তু গুমের অভিযোগ আছে, খুনের অভিযোগ আছে, এবং ডিবি পুলিশের বিরুদ্ধেও আছে। তাহলে সেই ক্ষেত্রে র্যাব, ডিবি পুলিশ, পুলিশ আপনারা কি সুপারিশ করছেন এই সংস্কার কমিশনে? আমরা আসলে এই লাস্ট যে জুলাই আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনে যেভাবে ম্যাসাকার করা হয়েছে ল এনফোর্সিং এজেন্সির দ্বারা, সেটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে। অর্থাৎ যে আপনার শক্তি প্রয়োগের যে ধরনটা, এটা আমরা মনে করেছি যে এই লাস্ট 53 ইয়ার্সে বাংলাদেশে এই ধরনের শক্তি প্রয়োগের ঘটনা ঘটেনি। যে লাস্ট 15 ইয়ার্সে যে ধরনের শক্তি প্রয়োগের ঘটনা ঘটেছে, এবং লাস্ট আপনি জুলাই আগস্ট মুভমেন্টে আমরা এই জিনিসগুলি বিবেচনা নিয়েছি, আলোচনা করেছি যে এইটাকে কিভাবে ভবিষ্যৎ ডেমোক্রেটিক গভর্নমেন্টের জন্য আমরা সুপারিশ তৈরি করতে পারি, যাতে ভবিষ্যতে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট তার অধীনস্থ ল এনফোর্সিং এজেন্সিকে এভাবে শক্তি প্রয়োগে ব্যবহার করতে না পারে। আমরা এটা নিয়ে কাজ করেছি, এবং এটা একটা সুপারিশ যাচ্ছে যে কীভাবে ল এনফোর্সিং এজেন্সি মব কন্ট্রোল করবে, ল এনফোর্সিং এজেন্সি বিভিন্ন সমাবেশের নিরাপত্তা দেবে, ওইটার যে ক্যাটাগরি ওইটা আমরা বিবেচনায় নিয়েছি। অর্থাৎ জনগণের বিরুদ্ধে যেন না দাঁড়ায়। হ্যাঁ, আপনি সমাবেশ হতে পারে, উগ্র হতে পারে সমাবেশ, সেই ক্ষেত্রে একটা ডেমোক্রেটিক স্টেটে ল এনফোর্সিং এজেন্সি সেবা কীভাবে কোনো প্রাণহানি ছাড়া, কোনো গুরুতর আহত ছাড়া সেটাকে ডিসপাস করতে পারে, সেরকম একটা জিনিস আমরা আলোচনা করছি। জি, শোভন ভাই, আপনার দুঃখ এবং যন্ত্রণার কথা আমরা শুনলাম। আমরা চাই আপনার পরিবার, আপনি, আপনার বৃদ্ধ মা, আপনারা যে ট্রমার ভিতর দিয়ে গিয়েছেন, এখনও যাচ্ছেন, এই ট্রমা থেকে আপনারা মুক্তি পান, আপনারা স্বাভাবিক এবং সুস্থ জীবনযাপন যেন করতে পারেন। আপনার মতো আর কোনো পরিবারে যেন এরকম ভয় এবং আতঙ্ক নেমে না আসে। এই যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, এই বাংলাদেশে যেন, আগামীর বাংলাদেশে যেন এরকম ভয় এবং আতঙ্ক বিরাজ না করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন মৃত্যুদূতের মতো এসে হাজির না হয়, সেরকম একটা বাংলাদেশ আমাদের প্রত্যাশা। এবং পুলিশ সংস্কার কমিশন, গুম ইনকোয়ারি কমিশন এবং অন্য যত সংস্কার কমিশন হয়েছে, তাদের সুপারিশের ভিত্তিতে যেন একটি মানবিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা করছি। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন, আয়নাঘরের বন্দিশালা অনুষ্ঠান। আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী অনুষ্ঠানে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমরা। ততদিন আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।